সংবিধান সংস্কার কমিটির একমত, আমাদের নির্বাচন সংস্কার কমিটি আরেকমত। ছেড়ে দেওয়া উচিত জনগণের কাছে কার কোনটা মত জনগণ আগামীতে নির্বাচনে ডিসিশন নেবে। আমি মনে করি যে সরকারের উচিত জোরাজোরি করে ঐক্যমত্য করা যাবে না। আমরা 5ই অক্টোবর 2024 প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যখন গিয়েছিলাম তখন ওনাকে আমরা কোশ্চেন করেছিলাম, উনি আমাদেরকে জানালেন যে এই ধরনের সংস্কার কমিটি করছে। আমরা বললাম যে এই ব্যাপারে তো আপনি সবকিছু ঐক্যমত্য করতে পারবেন না, এবং এমন অনেক মানুষকে আপনি এখানে নিয়োজিত করেছেন তারাও অভিযোগ। এবং যার জন্য বলি খুবই ইন্টারেস্টিং খবর, অনেকে জানেন না, এই যে আমাদের সামনে যে প্রস্তাব উত্থাপন করে তাতে অনেক প্রস্তাবে দেখা যায় যে সংবিধান সংস্কার কমিটির একমত, আমাদের নির্বাচন সংস্কার কমিটি আরেকমত। অনেক ক্ষেত্রে হয়তো সংবিধান সংস্কার কমিটির একমত, বিচার সংস্কার কমিটি আরেকমত। তার মানে তো ওই কয়জনই তো হলো। আমি না হওয়াটা দোষণী দিচ্ছি না, এটাই স্বাভাবিক। আমরা ওনাদের সাথে কথা বলেছিলাম যেটা পুরোপুরি ঐক্যমত্য হবে শতভাগ সেটাই উনি গ্রহণ করবেন, আর যেটা হয়তো 19-20 আছে আমরা চেষ্টা করতে পারি আলাপ আলোচনা করে ঐক্যমত্য না হলে কোনো অসুবিধা নেই। আমি ওটা ছেড়ে দেওয়া উচিত জনগণের কাছে কার কোনটা মত জনগণ আগামীতে নির্বাচনে ডিসিশন নেবে। সবচেয়ে বড় কথা এই যে আমরা ঐক্যমত্য করবে এটাকে যদি বলে সবকিছু জনগণের হাতে ছেড়ে দিতে হবে। জনগণ মানে ধরেন আমাদের ভোটার যত কোটি তাদেরকে তো একসাথে কোনো একটা স্টেডিয়ামে এনে হ্যাঁ না করতে পারবো না। তাহলে এটা করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট, সার্বভৌম পার্লামেন্ট, যেগুলো এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা, যে ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলো অনেক ঐক্যমত্য হয়েছি। তো আপনারা এটা আইনে পরিণত করেন, তারা এটা না করলে আমরা জনগণ বাইরে যারা থাকবে তারা এটা প্রতিবাদ করবে, বা আরো যদি তারা কিছু করতে চায় সেটা যদি দেশ বিরোধী হয় জনগণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিরোধ করবো। এইভাবেই গণতন্ত্রের পথে যাত্রা এগিয়ে যেতে আমরা চাই বলে আমরা মনে করি। তবে এইটুকু অন্তত পক্ষে হয়েছে যে ঐক্যমত্য কমিশনের কতগুলো আলোচনার মধ্যে সামনে আসার মধ্য দিয়ে মানুষ একটু ভাবতে পারছে এই বিষয়গুলো। কিন্তু আমি একটা বড় দুর্বলতা দেখি, যেটা ঐক্যমত্য কমিশনরাও বলেছি, আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমাদের জরুরি যেটা ছিল সেই আলোচনা এখনো শুরু করতে পারেনি। সেই জরুরি হচ্ছে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি কি করা দরকার। সেই আলোচনা আমাদের বইতে কিছু লিখেছে, কিছু আমরা পক্ষে আছি বিপক্ষে আছি, কিন্তু এটা আলোচনার মধ্যে এনে যদি জনগণের কাছে নিয়ে যেতে পারতাম, জনগণের মতামত ফিডব্যাক কিন্তু আমরা পেতাম। সেটি কিন্তু আমরা পাচ্ছি না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি। নারী আসন আমরা যখন আলোচনা করলাম তখন অনেকে মনে করেছি যে প্রস্তাব তো দুইটা, 100 আসন মানে আসন বৃদ্ধি এবং সরাসরি। অনেকের মাথায় এরকম ছিল, আচ্ছা আসন সংখ্যা বৃদ্ধি হলেও তো একদম আগালাম, সরাসরিটা না পরে দেখবো। কিন্তু আমি ফিরে আসার পর এটা যখন জানাজানি হলো, আমাদের দেশের একজন সিনিয়র নারী নেত্রী তিনি যখন এটা জানলেন, তিনি আমাকে বললেন যে আপনাদের একটু ভালোভাবে ভেবে দেওয়াটা দরকার। আমি বললাম যে আপনার কোনটা? তো বললেন যে এখন যে 50 আসন যদি আপনারা সরাসরি নির্বাচন না করতে পারেন তাহলে 50 আসন যেভাবে নির্বাচিত করে একটা দল বা একটা গোষ্ঠী ওইভাবেই করবে 100 জন। এই 50 জন আপনারাই বলেন সব যোগ্যতা সম্পন্ন মানুষ আছেন, আত্মীয় স্বজন দিয়ে ভরে রাখে, এখানে দলবাজি হয়, প্রকৃত নারীর প্রতিনিধিত্ব হয় না। তা আপনারা সরাসরি নির্বাচন বাদ দিয়ে সংখ্যা বাড়ালে আলটিমেটলি ওই সংখ্যা বাড়বে, বাস্তবে কিছু হবে না, বিবেচনা করে দেখেন। তাহলে এই যে দেখেন একটা মানুষের কাছে গেলে মানুষের ফিডব্যাকও তো আমাদের দিতে হবে। আমি মনে করি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, যেটা আমরা অনেকদিন ধরে বলে আসছি, যে টাকাটা যাতে প্রধান না হয়, ভয়ের রাজত্ব যাতে না থাকে, পেশি শক্তি রাজত্ব না থাকে, নির্বাচনের সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা যাতে না থাকে, এবং প্রশাসনিক কারসাজিতে না থাকে, তাতে কি কি করা দরকার এটি 1-2 করে যদি আমরা আলোচনা করতে পারতাম, এবং সেটা যদি আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে হতো, মানুষের ফিডব্যাক পেয়ে আমরা আগামীতে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে পারতাম, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের গণতন্ত্রের পথে একটা যাত্রা ভালোভাবে করতে পারবো, যা আমাদের এবারের গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা বটে।